চ্যাপ্টার ৩৯৩ দ্য ওয়ার্ম অফ টাইম। এক মুহূর্তের জন্য পুরো থতমত খেয়ে গেল অড্রে হল, কিন্তু তারপরেই সে চট করে বুঝে ফেলল দ্য সান আসলে কি বলতে চাইছে। ডেরিক বার্গ বোঝাচ্ছিল যে মিস্টার ফুল নিজের অ্যাঞ্জেল পাঠিয়েছে আমনের অ্যাভাটারকে পিউরিফাই বা শুদ্ধ করার জন্য। অ্যাঞ্জেল? মিস্টার ফুল একটা অ্যাঞ্জেল পাঠাল, তার মানে মিস্টার ফুলের কাছে সত্যিই একজন অ্যাঞ্জেল আছে তার সহকারী হিসেবে। যে কোনো অ্যাঞ্জেলের ক্ষমতা অন্তত সিকোয়েন্স 2-এর সমান হয়। যদিও এটা অড্রে হলের আগে থেকেই ধারণা ছিল, তারপরও ব্যাপারটা দারুণ রোমাঞ্চকর, কারণ শেষ পর্যন্ত এটা প্রমাণ হয়ে গেল। আর শুধুমাত্র ঈশ্বরেরাই অ্যাঞ্জেলদের নিয়ন্ত্রণ করতে পারে। অড্রে হলের চোখ উত্তেজনায় চিকচিক করে উঠল। অড্রে হল কিছুতেই নিজের কৌতূহল আটকে রাখতে পারল না। মিস্টার ফুলের অ্যাঞ্জেল দেখতে ঠিক কেমন হতে পারে সেটা নিয়ে ভাবতে শুরু করল। আমি কি কখনো নিজের চোখে সেটা দেখার মতো সৌভাগ্যবান হব? অড্রে হল লম্বা ব্রোঞ্জের টেবিলের এক মাথায় বসে থাকা মিস্টার ফুলের দিকে প্রবল ভক্তি আর উৎসাহ নিয়ে তাকাল। ঠিক সেই সময়ই অড্রে হলের স্পিরিচুয়াল পারসেপশন বা আত্মিক অনুভূতি তাকে জানিয়ে দিল যে মিস্টার ওয়ার্ল্ড নামে সেই সবসময়ের গুমোট মানুষটাও চমকে গিয়ে সোজা হয়ে বসেছে। আর এই ব্যাপারটা অড্রে হলকে অদ্ভুত রকমের একটা আনন্দ দিল। ফোর্স ওয়াল নিজের সাথে এর আগে কি ঘটেছিল সেটা মনে করার চেষ্টা করল। ফোর্স ওয়াল শুধু মিস্টার ফুলকে অনুরোধ করেছিল যাতে যে কোনো ডিভিনেশন বা ভবিষ্যদ্বাণীতে বাধা দেওয়া হয়, আর তার বদলে ফোর্স ওয়াল দেখতে পেয়েছিল 12 ডানাওয়ালা একটা আর্চ অ্যাঞ্জেল নেমে এসে তার স্পিরিট বডিকে ডানা দিয়ে মুড়িয়ে ফেলেছে। ওটা সত্যিই একটা অ্যাঞ্জেল ছিল, কালো ডানা 12 জোড়া ডানাওয়ালা একটা আর্চ অ্যাঞ্জেল। আর এটা আসলে মিস্টার ফুলের জন্য খুব সাধারণ একটা দৈনন্দিন কাজ ছাড়া আর কিছুই না। মিস্টার ফুল একটা অ্যাঞ্জেল পাঠাবে এই গ্যাদারিংয়ের সদস্যদের যে কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য। লম্বা ব্রোঞ্জের টেবিলের শেষ মাথায় খুব আয়েশ করে বসে থাকা সেই ভদ্রলোকের দিকে চোখ তুলে তাকানোর সাহস ফোর্স ওয়ালের হঠাৎ করেই উধাও হয়ে গেল। যদিও ফোর্স ওয়াল এখনও শুধুমাত্র সিকোয়েন্স নয় আছে, আর মিস্টিসিজম বা রহস্যবিদ্যার জগতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাও সম্পূর্ণ নয়, তারপরও সে গত 3 বছর ধরে বিভিন্ন বিয়েন্ডার সার্কেলের সাথে যুক্ত আছে। ফোর্স ওয়াল ইচ্ছে করে খোঁজখবর না নিলেও অনেক কিছু সে এমনিতেই জেনে যেত। এরকম সবকিছুর মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল, কখনো সরাসরি ঈশ্বরের দিকে তাকিও না। আগে এই কথাটা ফোর্স ওয়ালের মনে খুব একটা দাগ কাটতে পারেনি, কিন্তু এখন হঠাৎ করেই তার মনে হল এটাই চরম সত্য, অসংখ্য রক্তক্ষয়ী অভিজ্ঞতার পর পাওয়া একটা ধ্রুব সত্য। অ্যাঞ্জেল? মিস্টার ফুলের পাশে সত্যিই একজন অ্যাঞ্জেল আছে। আলজার উইলসনের ভেতরে একই সাথে ভয় আর অদ্ভুত এক উত্তেজনার ঢেউ খেলে গেল, যার কারণে তার শরীরটা হালকা কাঁপতে শুরু করল। এর আগে যখন মিস্টার ফুল নিজের সম্মানসূচক নাম সবাইকে জানিয়েছিল এবং প্রার্থনা আর রিচুয়ালের জবাব দিয়েছিল, সেটা পরোক্ষভাবে প্রমাণ করেছিল যে মিস্টার ফুল একজন ঈশ্বরের সমতুল্য। তবে সরাসরি কোনো প্রমাণ তখনও ছিল না। কিন্তু এখন একটা অ্যাঞ্জেল সামনে চলে এসেছে। শুধুমাত্র একটা অ্যাঞ্জেলের অস্তিত্বই অনেক কিছু ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল অ্যাঞ্জেলরা সরাসরি যে কোনো ধরনের বাধা বা ভয় দেখানোর কাজটা করতে পারে। তার মানে বাস্তব জগতেও মিস্টার ফুলের প্রভাব নেহাত কম নয়। মিস্টার ফুল যদি তার ব্লেসড বা আশীর্বাদপুষ্ট কাউকে ব্যবহার নাও করে, তারপরও সে কোনো একটা নির্দিষ্ট এলাকায় নিজের মহিমা প্রকাশ করতে পারবে। আলজার উইলসন সাথে সাথে অনেক কিছু ভেবে ফেলল। অতীতের নিজের বোকামিগুলোর কথা ভেবে আলজার উইলসনের গায়ে ঠান্ডা ঘাম জমতে শুরু করল, আবার একই সাথে ভবিষ্যতের কথা চিন্তা করে তার মন বুক ভরা আশায় ভরে উঠল। ঠিক তারপর মুহূর্তেই দ্য সান যা যা বলেছে তার খুঁটিনাটি নিয়ে আলজার উইলসন চিন্তা করতে শুরু করল। মিস্টার ফুল সরাসরি অ্যাঞ্জেলটাকে নামতে দেয়নি। তার বদলে মিস্টার ফুল দ্য সানকে একটা রিচুয়াল শিখিয়ে দিয়েছিল। সেই রিচুয়ালের মাধ্যমে মিস্টার ফুল অ্যাঞ্জেলটাকে পাঠিয়েছিল আমনের অ্যাভাটারকে পিউরিফাই করার জন্য। কাজটা একটু বেশি ঘুরপথে করা হল। এর মানে কি এই যে বাস্তব জগতে প্রভাব ফেলার জন্য মিস্টার ফুলকে অনেকগুলো বাধা পার হতে হয়? এটা আলজার উইলসনের আগের সেই ধারণার সাথেই মিলে যায় যে মিস্টার ফুল একটা সিল করা বা আটকে থাকা অবস্থায় আছে, নাকি 4 সেকেন্ড ল্যান্ড অব গড জায়গাটার মধ্যেই বিশেষ কোনো ব্যাপার আছে। মিস্টার ফুল যে আগে এরকম কিছু করতে পারেনি, তার কারণ কি এই যে সে এখন কিছুটা হলেও মুক্তি পেয়েছে? মিস্টার ফুল ধীরে ধীরে নিজেকে মুক্ত করে আনছে। মিস্টার ফুলের চেয়ারে বসে ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে সবার দিকে চোখ বোলাল। মিস জাস্টিসের ভক্তি আর উৎসাহ আর দ্য হ্যাংডম্যানের ভয় আর উত্তেজনা সবকিছুই ক্লাইন মোরেত্তির খুব ভালোভাবে চোখে পড়ছিল। তোমরা কি আগে থেকেই আমাকে ঈশ্বরের মতো ভক্তি করতে না? অ্যাঞ্জেলের কথা শোনার পর হঠাৎ করে তোমরা এরকম আচরণ করছো কেন? মনে হচ্ছে পরোক্ষ প্রমাণের চেয়ে সরাসরি প্রমাণ পেলে মানুষের চমক আর ভয়ের মাত্রাটা অনেক বেশি হয়। ভবিষ্যতে যদি নতুন কোনো সদস্য আমাকে নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখব, যাতে দ্য ওয়ার্ল্ড সামনে এগিয়ে গিয়ে কিছু বলতে পারে। তারপর আমি অন্যদের ভয় দেখানোর জন্য খুব স্বাভাবিক ভঙ্গিতে আঙুল তুলে তাকে মেরে ফেলব। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর আমি নতুন আরেকটা দ্য ওয়ার্ল্ড তৈরি করে নেব। ক্লাইন মোরেত্তির চিন্তাগুলো ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করল।
মিস্টার হ্যাংডম্যান আর মিস জাস্টিসের এরকম প্রতিক্রিয়া ডেরিক বার্গ ঠিক বুঝে উঠতে পারল না। ডেরিক বার্গের দৃষ্টিকোণ থেকে একজন অ্যাঞ্জেল যে কোনো ঈশ্বর বা ভীষণ শক্তিশালী কারো সেবা করবে, সেটাই তো স্বাভাবিক হওয়ার কথা, তাই না? কয়েক সেকেন্ড চিন্তা করার পর ডেরিক বার্গ বলল, আমনের অ্যাভাটার পিউরিফাই হওয়ার পর আমি কাশির সাথে একটা পোকা বের করে আনি, যেটা দেখতে ঠিক অন্ধকূপের ওই পোকাটার মতোই। তোমরা কি জানো জিনিসটা আসলে কি? ক্লাইন মোরেত্তির সাহায্যে দ্য সান খুব সফলভাবেই 12টা স্বচ্ছ রিংওয়ালা আধা স্বচ্ছ একটা পোকার প্রতিচ্ছবি তৈরি করে ফেলল। অড্রে হল আর ফোর্সওয়াল খুব কৌতূহল নিয়ে সেটার দিকে তাকাল। একই সাথে তারা দুজনেই মাথা নেড়ে বুঝিয়ে দিল যে এই ধরনের কোনো পোকা তারা জীবনেও দেখেনি বা এর নামও শোনেনি। 12টা রিং। বুক অফ সিক্রেটসের তথ্য অনুযায়ী এই ধরনের সব প্রতীকের সাথেই সময়ের কোনো না কোনো সম্পর্ক থাকে। আমন পরিবার একজন প্রাচীন সূর্য দেবতার বংশধর ছিল, আর প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে সূর্য আর সময়ের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। এটাকে কোনোমতে একটা ব্যাখ্যা হিসেবে ধরে নেওয়া যায়, আর এটাকে দুটো দিক থেকে যাচাই করা সম্ভব। কিন্তু প্রশ্ন হল, বর্তমান শাশ্বত প্রজ্বলিত সূর্য হল ইনএক্সটিংগুইশেবল লাইট, এম্বডিমেন্ট অফ অর্ডার, গড অফ ডিডস আর গার্ডিয়ান অফ বিজনেসেস, অথচ সময়ের সাথে সম্পর্কিত কোনো ক্ষেত্রে তার কোনো অস্তিত্ব দেখা যায় না কেন? দ্য ফুল হিসেবে নিজের ইমেজ ধরে রাখার জন্য ক্লাইন মোরেত্তি উত্তর দেওয়ার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করল না। ক্লাইন মোরেত্তি হাসল। তার দৃষ্টিতে ছিল একটা উষ্ণ ভাব। আলজার উইলসন একটু ভেবে নিয়ে বলল, এটা সম্ভবত সেই পাত্র যেটা আমন তার অ্যাভাটারের জন্য তৈরি করেছিল। রূপকথার গল্পে ঠিক এরকম দেখতে এক ধরনের পোকার কথা শোনা যায়। তাদের গায়ে 12টা স্বচ্ছ রিং থাকে, আর তাদেরকে বলা হয় ওয়ার্ম অফ টাইম। তবে এর আগে কেউ কখনো এদেরকে নিজের চোখে দেখেনি। অনেকেই সন্দেহ করে যে এটা আসলে একটা সিকোয়েন্স পোষণের নাম, ওয়ার্ম অফ টাইম। তার মানে এটা ক্লাইন মোরেত্তির অনুমানের বেশ কাছাকাছি। যদিও এটা নির্দিষ্ট কিছু চার্চের মাঝারি আর উঁচু সারির বিয়ন্ডারদের মধ্যে ছড়িয়ে থাকা একটা রূপকথা মাত্র, তারপরও এই তথ্যের গুরুত্ব অনেক। মিস্টার হ্যাংডম্যান কি ইচ্ছা করেই কথাটা জোরে বলল যাতে সবাই শুনতে পায়, কারণ দসানের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানার পর এটা তার দিক থেকে একটা পুরস্কার। ক্লাইন মোরেত্তির একই সাথে বেশ মজাও লাগল, আবার সে একটু আনমনাও হয়ে পড়ল। ওয়ার্ম অফ টাইম সেই পাত্র যেটা আমন তার অ্যাভাটারের জন্য তৈরি করেছিল। ডেরিক বার্গ ফিসফিস করে নিজের মনেই কথাটা বলল, যেন তার অনেকগুলো প্রশ্নের উত্তর মিলে গেছে। ডেরিক বার্গ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, এটাকে কি কাজে লাগানো যেতে পারে? মানে মরে যাওয়ার পর? আমি জানি না। দ্য সানের বিশ্বাস আর শ্রদ্ধায় ভরা দৃষ্টির সামনে পড়ে আলজার উইলসনের হঠাৎ করেই একটু লজ্জা লাগল। ঠিক সেই মুহূর্তে লম্বা ব্রোঞ্জের টেবিলের একদম শেষ মাথায় বসে থাকা মিস্টার ফুল খুব শান্ত গলায় বলল, নির্দিষ্ট কিছু রিচুয়ালের মূল উপাদান হিসেবে। বুক অফ সিক্রেটসের তথ্য ঘেঁটে ক্লাইন মোরেত্তি ঠিক এটাই অনুমান করেছিল। তবে ক্লাইন মোরেত্তি কোনো ভুল বলে ফেলার ভয়ে চিন্তিত ছিল না, কারণ এই কথাটা ভুল প্রমাণ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। ওয়ার্ম অফ টাইম লাগে এমন কোনো রিচুয়াল খুঁজে না পাওয়ার মানে একটাই, তোমার নিজের জ্ঞানের পরিধি যথেষ্ট নয়। ক্লাইন মোরেত্তি মনের ভেতরে খুব স্বাভাবিকভাবেই কথাটা যোগ করল, নির্দিষ্ট কিছু রিচুয়াল। অড্রে হল আর বাকি সবাই সাথে সাথেই নিজেদের কল্পনার ঘোড়া ছুটিয়ে দিল। আপনাকে ধন্যবাদ, মহান মিস্টার ফুল। ডেরিক বার্গ অর্ধেকটা উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানাল। তারপরই আলোচনার মোড় ঘুরে গেল এমন একটা বিষয়ের দিকে যেটা সিটি অফ সিলভারের অস্তিত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনুসন্ধানী দলটা ফিরে এসছে। আমি শেফার্ড এল্ডার লোভিয়ার নেতৃত্বে যাওয়া দলটার কথা বলছি। তারা ফলেন ক্রিয়েটরের অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটার অনুসন্ধান শেষ করে সিটি অফ সিলভারে ফিরে এসেছে। আর আমি খেয়াল করলাম, দলটার যে সদস্যদের আমি আগে থেকে চিনতাম তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে। তারা ট্রু ক্রিয়েটরের দ্বারা করাপ্টেড বা কলুষিত হয়েছে, একটুও দ্বিধা না করে অত্যন্ত নিশ্চিত গলায় কথাটা বলে উঠল আলজার উইলসন। ট্রু ক্রিয়েটর? অড্রে হল কিছুতেই ব্রোঞ্জের টেবিলের শেষ মাথায় তাকানো থেকে নিজেকে আটকাতে পারল না। অড্রে হলের খুব স্পষ্ট মনে আছে, একবার ট্রু ক্রিয়েটর নিচে নেমে আসতে চাইলে মিস্টার ফুলের আশীর্বাদপুষ্ট কেউ সেটা আটকে দিয়েছিল। অড্রে হল তো এমনটাও অনুমান করেছিল যে তাদের এই ট্যারট ক্লাবের লিডার হয়তো খারাপ ঈশ্বরদের জম হতে চলেছে। সত্যি? ডেরিক বার্গ উল্টো প্রশ্ন করল। ব্যাপারটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। আলজার উইলসন শান্ত গলায় বলল, তাদের পরিবর্তনের খুঁটিনাটিগুলো একটু খুলে বলো। আমার এখনও মনে হয় যে মানুষটা একই আছে, কিন্তু সে আগের চেয়ে অনেক বদলে গেছে। তার আগের সেই আশাবাদী স্বভাবটা এখন বেশ ভারী আর গুমট হয়ে গেছে। তার আগের সেই উজ্জ্বল হাসির জায়গায় এখন শুধু একটা ভদ্রতাসূচক হাসি টিকে আছে। ডেরিক বার্গ যা যা অস্বাভাবিক জিনিস খেয়াল করেছিল তার সবকিছু খুলে বলল, যার মধ্যে শেফার্ড এল্ডার লোভিয়ার শারীরিক অবস্থার হঠাৎ উন্নতির বিষয়টাও ছিল। আলজার উইলসন একটু ভেবে চিনতে বলল, পরিস্থিতি হয়তো তোমার ধারণার চেয়েও অনেক বেশি খারাপ। করাপ্টেড হওয়াটাই হয়তো সবচেয়ে ভালো সম্ভাবনা। এখন তারা যদি সত্যি একদম মন থেকে ট্রু মানে ফলেন ক্রিয়েটরের উপর বিশ্বাস আনতে শুরু করে,
তাহলে সেটা বিরাট একটা ঝামেলার ব্যাপার হবে আর তাদের বাঁচানোর কোনো উপায় থাকবে না। যাই হোক না কেন, তাদের চরিত্র, চিন্তাভাবনা আর দৃষ্টিভঙ্গি সবকিছুই বিকৃত হয়ে যাবে। তারা ধীরে ধীরে লুকিয়ে থাকা পাগলে পরিণত হবে। তুমি এই দিক থেকে কাজ শুরু করতে পারো, যাতে 6 সদস্যের কাউন্সিলের অন্য সদস্যরা বুঝতে পারে যে কোথাও কোনো একটা গণ্ডগোল আছে। আমি এর মধ্যেই ব্যাপারটা রিপোর্ট করেছি, কিন্তু চিফ মনে হয় আমাকে খুব একটা বিশ্বাস করতে পারছেন না। ডেরিক বার্গ কিছুটা ক্ষোভ আর ভারী গলায় কথাটা বলল। ফোর্স ওয়াল একটা দীর্ঘশ্বাস না ফেলে পারল না। এর কারণ হল তোমার চিফ সন্দেহ করছে যে আমন তোমাকে নিয়ন্ত্রণ করছে আর তুমি সিটি অব সিলভারের বিরুদ্ধে কোনো জঘন্য ষড়যন্ত্র করছ। তাহলে এখন আমার কি করা উচিত? আমি যদি তাদেরকে ফলেন ক্রিয়েটরের অস্তিত্বের কথাও বলি, তারা তো আমাকে বিশ্বাস করবে না, তাই না? ডেরিক বার্গ বেশ চিন্তিত গলায় জিজ্ঞেস করল। আলজার উইলসন 2 সেকেন্ড চিন্তা করে বলল, সত্যি কথা বলতে তোমার চিফের অনেক আগেই শেফার্ড আর ওই দলের সদস্যদের ওপর নজর রাখা উচিত ছিল। তোমাদের সিটি অব সিলভার যে আজ পর্যন্ত টিকে আছে, তার মানে তোমাদের ওপরের দিকের নেতাদের মধ্যে অবশ্যই সতর্কতার প্রাথমিক জ্ঞানটুকু আছে এবং তারা কোনো সম্ভাব্য হুমকিকে অবহেলা করবে না। একমাত্র সমস্যা হলো এই ব্যাপারটাকে তারা যতটুকু গুরুত্ব দিচ্ছে সেটা নিশ্চিতভাবেই যথেষ্ট নয়। অন্তত তোমাকে আর আমনকে তারা যতটা গুরুত্ব দিচ্ছে, এটা তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। দ্য সান কিছু বলার আগেই আলজার উইলসন একটু ভেবে নিয়ে আবার বলল, হয়তো তুমি এই ঘটনাটাকে কাজে লাগিয়ে নিজের ওপর থেকে সন্দেহ দূর করতে পারো। সুযোগ বুঝে ওই দলের নির্দিষ্ট কোনো একজন সদস্যের সবচেয়ে অস্বাভাবিক দিকটা সবার সামনে নিয়ে আসো আর তার সাথে একটা ঝগড়া বা সংঘাতে জড়িয়ে পড়ো। তাহলে 6 সদস্যের কাউন্সিলের অন্য সদস্যরা খেয়াল করবে যে কোথাও একটা সমস্যা আছে এবং তারা এই ব্যাপারটাকে আরও বেশি গুরুত্ব দেবে। একই সাথে ওই সন্দেহজনক ওয়ার্ম অফ টাইম পোকাটা তাদের হাতে তুলে দিয়ে বলবে যে ঝগড়া চলার সময় তুমি হঠাৎ করেই অনুভব করো তোমার মাথা কাজ করছে না আর কি ঘটেছিল সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি শুধু অস্পষ্টভাবে কাউকে ট্রু ক্রিয়েটর বলে চিৎকার করতে শুনেছিলে আর তারপরই তোমার জ্ঞান ফেরে। আর জ্ঞান ফেরার পরপরই তুমি কাশির সাথে ওই পোকাটা বের করে আনো। যখন কোনো খারাপ ঈশ্বরের ব্যাপার থাকে তখন অনেক ধরনের ক্ষমতা আর উপায় থাকে যেগুলো মানুষ না ভেবে ব্যবহার করার সাহস পায় না। তোমার চিফ যুক্তির ওপর ভরসা করবে আর অনুমান করে নেবে যে আমনের অ্যাভাটার আর ট্রু ক্রিয়েটরের তৈরি করা মানসিক বিকৃতির মধ্যে একটা সংঘাত হয়েছিল আর শেষ পর্যন্ত সেটা ধ্বংস হয়ে এই মৃত পোকায় পরিণত হয়েছে। তোমার ওপর নজরদারি তখন নিশ্চিতভাবেই অনেক কমে যাবে। এরপরে তুমি যদি আরও কিছুদিন স্বাভাবিকভাবে চলাফেরা করো, তাহলে তোমার ওপর থেকে সব সন্দেহ পুরোপুরি দূর হয়ে যাবে। মিস্টার হ্যাংম্যান এই ধরনের ব্যাপারগুলো এত ভালো বোঝে কি করে? অড্রে হলো কিছুটা হাঁ করে কথাটা ভাবল। কথাগুলো শুনে ডেরিক বার্গের চোখ উজ্জ্বল হয়ে উঠল আর তার মনে হল মিস্টার হ্যাংম্যানকে সত্যিই বিশ্বাস করা যায়। সে কি দারুণ একটা বুদ্ধি বের করেছে। তাহলে আমি কিভাবে ওই দলের সদস্যটার সবচেয়ে অস্বাভাবিক আচরণ সবার সামনে নিয়ে আসব? ডেরিক বার্গ চট করে জিজ্ঞেস করল। আলজার উইলসন কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি জানি না। তারপর সে আরও বলল, যদি ট্রু ক্রিয়েটরের সাথে সম্পর্কিত কোনো জিনিস থাকত তাহলে খুব ভালো হতো। ঝটকা দিয়ে অড্রে হলো লম্বা ব্রোঞ্জের টেবিলের শেষ মাথায় বসে থাকা মিস্টার ফুলের দিকে তাকাল।